বয়সটা তখন খুব বেশি নয়, সবেমাত্র 12। আবদার করেছিলাম আমার ভাই চাই, চাই তো চাই। আবদার পূর্ণ করতে গিয়ে জীবন থেকে হারিয়ে গেছে মা নামক মানুষটা। আজও মনে পড়ে শীতের সকালে মায়ের নিথর শরীরটা যখন বারান্দায় ছিল, মুখটা নীল হয়ে গিয়েছিল। তখন আমার কোলে আসে আমার ভাই। ছোট ছোট হাত পা, চোখ দুটো লাল তোয়ালে পেঁচানো ছিল। মা সবসময় বলতো, আমি কি মরে গেলে বুঝবি। সেদিনও মায়ের কমতি বুঝিনি। বাড়ি ভর্তি কত মানুষ ছিল। একসময় কাফন পরিয়ে কালেমা শাহাদাত বলতে বলতে নিয়ে গেল। তখন বুঝলাম মা আর আসবে না। খালি পায়ে দৌড়ে কবরস্থান অবধি গিয়েছিলাম। মেয়ে মানুষ তো, তাই আর ভেতরে যেতে দিল না। খুব ইচ্ছা করছিল মাকে আরেকটা বার দেখব। বাবা মাকে খুব ভালোবাসত। প্রেমের বিয়ে ছিল তাদের। বাবা একসময় পুরোপুরি ভেঙে পড়ে। সবাই সান্ত্বনা দিচ্ছিল। সেদিন মনে করেছিলাম বাবা হয়তো কাছে টেনে নিবে, কিন্তু তার শোক হয়তো আমাদের থেকেও বেশি ছিল। ছোট্টনি একটা বাবু পিটপিট করে তাকিয়ে দেখছে সব। কিছুক্ষণ পর সে কি কান্না, কোনো কিছুতে যেন থামে না। পরে মনে হলো হয়তো ক্ষুধা লেগেছে। ফুপু ছিল, উনি ভাইকে কিছু খাওয়ালেন, হয়তো চিনির পানি। চিনির পানি খেলে কি পুষ্টি হবে? 3 দিন পর ধীরে ধীরে সবাই চলে যায়। চাচা চাচি, দাদি আর আমরা 2 ভাই বোন। রাতের বেলা দাদি আমাদের সাথে থাকতো। চাচির তখন 7 মাস। ভাই রাতে খুব কান্না করত। দাদি প্রথম প্রথম সাথে থাকলেও পরে আর থাকতো না। বয়স্ক মানুষ, হয়তো ঘুমানো বেশি দরকার ছিল। বাবা খুব একটা আর আমাদের খেয়াল নেয় না। প্রয়োজন ছাড়া কেউ কথাও বলে না। দেখতে দেখতে 21 দিন হয়ে এলো। পাশের বাড়ির নিমু ফুপু বলল, ভাইরে নাকি টিকা দিতে হবে। সেদিন ভাইরে 3টা টিকা দিল। রাতে খুব জ্বর হলো। দাদিও ছিল না। পুরো শীতের রাত ভাইকে কোলে নিয়ে হাঁটতে হয়েছিল। ভাইয়ের বয়স যেদিন 35, সেদিন স্কুলে রেজাল্ট দিল। জানতে যায়নি। পরে টুকি এসে বলল, প্রথম হয়েছে। বরাবর ছাত্রী ভালোই ছিলাম। স্পষ্টভাবে মনে আছে যেদিন বই আনতে যাই কাকিকে বলে গিয়েছিলাম ভাইকে দেখতে। নিশ্চিত ছিলাম যে তারা তো দেখবে, কিন্তু ভয় ভয় লাগছিল। বাড়ি থেকে অনেকটা দূরে কান্নার শব্দ আসছিল। দৌড়ে গিয়ে দেখি ভাই খুব কাঁদছে। কাকি কোলে নেয়নি, কারণ সে পায়খানা করেছিল বলে। মা মারা যাওয়ার পর ভাইকে পেয়ে দায়িত্ব হয়তো বেড়েছিল, কিন্তু সেদিন সত্যি সত্যি বড় হয়ে গেলাম। কয়েকদিন যাবৎ দাদিকে বলতে শুনছি, বউ মরবো মাসের মাস, পোলা বিয়া করামু চাঁদের চান। তুই বেটা মানুষ, তোর ভবিষ্যৎ বলতে কিছু নাই, যা কই তাই কর, তোর খারাপ তো কিছু চাই না। বুঝলাম দাদির বোনের মেয়ে নীলু আন্টির সাথে বাবার বিয়ে। বাড়িতে উৎসবের আমেজ পড়ে গেল। শুধু ঘর কোনো হয়ে রইলাম আমরা অভাগী 2 ভাই বোন। 2 মাস হলো আমার ভাইয়ের। ঠিক 2 মাস আগে এই দিনে আমাদের মা চলে গেছে। সেই যে 3 দিনের দিন কবর দেখেছিলাম, আর যাওয়া হয়নি। শীত কিছুটা কমেছে, তাই তো ভাইকে বুকে নিয়ে শাল জড়িয়ে মায়ের কবরটা দেখতে চলে গিয়েছিলাম। মানুষ তো মারা যাওয়ার পর সব দেখতে পায়। আচ্ছা আম্মা, তুমি কি আমাদের দেখতে পাও? আম্মু, দেখো না, আমার হাতটা না পুড়ে গেছে। জানো আম্মু, এখন না আর কেউ আমাকে খাওয়াই দিবে তো দূরের কথা, ঠিকমতো খেতে দেয় না। তুমি তো জানো আমি মাছ খেতে পারি না। আম্মু, তুমি কেন চলে গেলা? দেখো আম্মু, ভাই আজ 2 মাসের। তুমি চিন্তা করো না, আমি ওর খেয়াল রাখবো। আমি ওকে একটুও কষ্ট দিই না। ও কিন্তু খুব ভালো। তুমি জিজ্ঞেস করো ওকে যে আমি ওকে কষ্ট দিই কিনা। আম্মু, একবার আসো না, একবার কথা বলো। আমার না ভালো লাগছে না। জানো, আজ না বাবার বিয়ে নীলু আন্টির সাথে। মায়ের কবরের পাশে অনেকক্ষণ বসেছিলাম। যখন ফিরে এলাম, বাবা রেডি হচ্ছিল নতুন মা আনতে যাবে বলে। আমি জানি নীলু আন্টি খুব ভালো, সে আমাদের খুব আদর করবে, আর আমার ভাইকেও। ভাই তো সবসময় মায়ের কোল খুঁজে, সে এখন মায়ের কোল পাবে। সারাদিন খুব আশায় আশায় ছিলাম বাবা কখন আসবে। বাবা ফিরে এলো, কিন্তু আমাদের সাথে কথাও বলল না। নীলু আন্টিও আমাদেরকে সন্তান বলে কাছে টেনে নিল না। মায়ের পুরো ঘর ফুলে ফুলে সেজে আছে। এতদিন আমরা 2 ভাই বোন থাকতাম, কিন্তু আজ বড় ফুপ্পি আমাদের সব ঘর থেকে বের করে দাদির পাশের ঘরে দিয়ে দিয়েছে। আচ্ছা, সৎমা কি আগলে নিতে পারে না? সব কাজ দেখে তো বুঝেছিলাম আমরা বড্ড বোঝা এই বাড়িতে। নীলু আন্টি বাড়িতে এসেছে বাবার স্ত্রী হয়ে। মা মারা যাবার পর বাবা আমাদের খেয়াল রাখতো, কিন্তু খুব একটা না, তবুও রাখতো। কিন্তু ইদানিং বাবার মধ্যে অনেক পরিবর্তন। ভাই দিন দিন বড় হচ্ছিল, চাহিদাও বাড়ছিল। ধীরে ধীরে আমিও বড় হচ্ছিলাম। শারীরিক পরিবর্তনগুলো ছিল স্পষ্টত। তখন ভাই আর আমি দাদির পাশের রুমে থাকি। রাতে হঠাৎ করে পেট ব্যথা শুরু হয়। মনে হচ্ছে তলপেটটা ছিঁড়ে যাচ্ছে। ভাইকে বিছানা রেখে টয়লেটে গেলাম। মনে করেছিলাম হয়তো পেট খারাপ হয়েছে, কিন্তু তা না। ফিরে এসে পেটে চাপ দিয়ে শুয়েছিলাম। কখন ঘুমিয়েছি জানি না। সকালবেলা দেখি বিছানার চাদর, নিজের কাপড়ে রক্ত। খুব ভয় পেয়েছিলাম। মা যখন মারা যায় তখন চাদরে মায়ের কাপড়ে রক্ত লেগেছিল। আমিও মরে যাব? ভাইয়ের কি হবে? পেট মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে। ভাই ঘুমিয়ে আছে। ফ্লোরে বসে চুপচাপ আছি। ঠিক সেই সময় নীলু আন্টি, মানে বাবার স্ত্রী, ঘরে আসে। কিছু বলতে না দিয়ে বলে, শোনো অরি, তোমার মায়ের তুমি খুব আদরের ছিলা।
আমারও তুমি খুব আদরের, তাই বলে তো আর মেয়ে মানুষ এভাবে ঘরে বসে বসে খাওয়ালে চলবে না। তোমার নানির বাড়িও তোমাদের জায়গা হবে না, আর দুজন মানুষের খরচও কম না, তাই কাজের লোক ছাড়িয়ে দিয়েছি। হাতে হাতে কাজ করলে তুমিও সংসারী হয়ে উঠবে। তার সাথে দাদিও সায় দিল। আমার মা কখনো দাদির কাছে ভালো ছিল না, কারণ প্রেমের বিয়ে ছিল যে। নানির বাড়ি কি আমি জানিই না। নিজের খাওয়া চললেও ভাইয়ের জন্য বাসার সব কাজ করতে হবে। বিকেলবেলা টুকি এসেছিল ওর মাকে নিয়ে। কাকিমাকে টুকি সব বলেছে, কারণ আমি বলেছিলাম আমি মরে গেলে আমার ভাইকে যেন একটু দেখে। ও তো অনেক ছোট, কিছু খেতে পারে না, না হলে অনাথালয়ে দিয়ে দিতে। টুকির মা এসে বলে গেল এখন থেকে প্রতি মাসে এমন হবে, খুব ব্যথা করলে গরম পানির ছ্যাঁক দিতে। বুঝলাম ধীরে ধীরে সত্যি বড় হচ্ছে, বয়সের সাথে বাড়ছিল ধৈর্য শক্তি। কিন্তু অপরদিকে আমাদের প্রতি বাবার খেয়াল দেখাশোনা যেন দ্বিগুণভাবে কমছিল দিন দিন। ভাইয়ের দুধ শেষ হওয়ার 2 দিন আগে থেকেই বলি যে আনতে হবে। এবারও বলেছি, বাবা বলে এনে দিবে, কিন্তু আর দেয় না। যাই হোক, সেদিন দুধ ছিল না। বাবার স্ত্রীকে বলেছিলাম ভাইয়ের দুধ আনতে হবে, সাফ সাফ বলে দিল আজকে আনতে পারবে না। আর থুতনি ধরে চাপ দিয়ে বলে কয় ডিব্বা লাগে? টাকা কি গাছে ধরে? 400 টাকা ডিব্বা, 2-1 বেলা না খাইলে মরবো না, আর মরলেও আবার হাড় মাংস জুড়ায়। চিল্লাচিল্লি শুনে দাদি আসে। বাপরে কই ব্যাপারটা মুখ পুরি, মায়ে খালি খাওয়াইছাই দাম রাসেরি, গায়ে গতরে খাইটা খা, তোর বাপের আজকে আবার দে, বাড়িতে এত অশান্তি আর কুলায় না। খুব কষ্ট লাগলো। আমারে বলে বলুক, আমার মরা মায়েরা কেন বলে ভাইটা ঘুমাইছে, উঠলেই খাইতে চাইব, কি খাইতে দিমু? ও তো বাচ্চা একটা ছেলে, এত কিছু বুঝেও না। ও আল্লাহ আল্লাহ গো, কিছু তো একটা করো। হয়তো এতিমদের কান্না উঁচু সমাজ অবধি যায় না। রান্না করার সময় খেয়াল করলাম ভাতের ফ্যান প্রতিদিন ফালাইয়া দিই, আজ আর দিলাম না। ভাই ঘুম থেকে উঠলে একটু ভাতের ফ্যান খাওয়াইলাম। প্রথমে মুখে দিতে চাইল না, পরে কি জানি বুঝে খাইল। মায়ের কবরের সামনে বসে আছি, কবরের উপর দিয়ে ঘাস জ্বালিয়ে গেছে। আচ্ছা, ভাইকে নিয়ে যদি আমি মরে যাই তবে কি ঝামেলা শেষ হবে? মায়ের কবরের পাশে বসে থাকতে থাকতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে বুঝিনি। বৃষ্টির সাজ করছিল। ভাইকে নিয়ে বাসায় ফিরবো, তখন রূপম কাকার সাথে দেখা হয়। জিজ্ঞেস করে কোথায় গিয়েছিলাম, কি হয়েছে। অজান্তে সব বলি। পাশের দোকান থেকে সে 20 টাকার 1 প্যাকেট গুঁড়া দুধ কিনে দেয়, বলে বাড়ি গিয়ে ভাইকে খাওয়াতে, আর রাত 11টায় আমাদের বাড়ির পেছনে আসতে। সে ভাইয়ের জন্য দুধ নিয়ে আসবে। কিন্তু কাকা এত রাতে? আপনি আয়সা দিয়ে যান, তোর সৎ মা দেখলে তোরে বকবো, তুই আসিস তাই হব। ভাইকে রাতে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিই। অপেক্ষা করছিলাম যে কখন 11টা বাজবে, আর আমার ভাইয়ের না খেয়ে থাকতে হবে না। বাড়ির পেছন থেকে দৌড়ে ঘরে এসেছিলাম। ঘেন্না করছিল নিজেকে। বাইরে বৃষ্টি হচ্ছিল। সেদিন রাতে বুঝেছিলাম শুধু ভাইকে বাঁচিয়ে রাখা না, এই সমাজের নরপিশাচদের হাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। সে রাতে রূপম কাকার নষ্টামের হাত থেকে কোনো রকমে বেঁচে ফেরা অরি যেন পরদিন সকাল থেকে এক নতুন করে পথ চলতে শুরু করে, যার অস্তিত্ব নিজেকেই ধরে রাখতে হয়। বাবার সামনে গতকালের কাহিনী পেঁয়াজ কাঁচামরিচ মশলা দিয়ে পরিবেশন করে, সেদিকে কোনো খেয়াল নেই। ভাইকে খাইয়ে নিজে না খেয়ে চলে গেল স্কুলে। আজ জেএসসি পরীক্ষার প্রবেশপত্র দিবে। আচ্ছা, আমি যতদূর জানি মা বাবার প্রেমের বিয়ে ছিল। দাদি কখনো মাকে মেনে নেয়নি, কিন্তু দাদা মাকে খুব আদর করত। হয়তো দাদার কারণেই মা এতদিন এই বাড়িতে টিকেছিল। বছর 2 আগে দাদা মারা গেল। সেদিন মা খুব কেঁদেছিল। বিয়ের আগে সেই যে মা বাবার হাত ধরে নানু বাসা থেকে বেরিয়ে এসেছিল, আর কোনোদিন সে বাড়িতে মায়ের জায়গা হলো না। দাদি সবসময় চাইতো নীলু আন্টির সাথে বাবার বিয়ে হোক, কিন্তু হয়নি। নীলু আন্টিও নাকি বাবাকে পছন্দ করত। সে নাকি দ্বিতীয় বউ হয়ে থাকতে চেয়েছিল। মাঝে মধ্যে দেখতাম মা বাবার মধ্যে। আচ্ছা, মা কি সত্যি ভাইকে জন্ম দিতে গিয়ে মারা গেছে? মাসের শুরুর একদিন আমাদের বাবার স্ত্রীর আমাদের জন্য ভালোবাসা আসে। সেদিন সে আমাদের সাথে খুব ভালো ব্যবহার করে। আজ সেই দিন মনে হয় সে যেন আমাদেরকে চোখে হারায়, কারণ সেদিন মায়ের কলিগ রাফসান স্যার, মরিয়ম ম্যাম আসে। মা ছিলেন সরকারি হাই স্কুলের ইংলিশ টিচার। সাধারণত মানুষকে বাবার নামে চেনে সবাই, কিন্তু আমাদের সবাই চিনত মায়ের নামে। মায়ের কলিগরা আমাদের খোঁজ খবর নিতে আসে। হয়তো তাদের জন্যই আমার লেখাপড়াটা এখনো হচ্ছে, না হলে যথারীতি এক্সাম শুরু হয়। কেন্দ্রের সবাই সবার বাবা মায়ের সাথে যায়। সবাইকে মায়েরা কত আদর করে দোয়া পরে কপালে চুমু দিয়ে দেয়। পরীক্ষা শেষ হলে মায়েরা কত আগ্রহ নিয়ে এসে জিজ্ঞেস করে এক্সাম কেমন হয়েছে, ক্ষুধা লেগেছে কিনা। ফাইলটা হাতে নেয়। ইস, কত ভাগ্যবান ওরা। কিন্তু আমার কেউ নেই, বাবাও এলো না। মায়ের কবরটা ইদানিং বড্ড ডাকে। মা, আম্মু, একবার আসো না, দেখো আমি এক্সাম দিতে যাচ্ছি, প্রবেশপত্র নিয়েছে কিনা। তুমি কেন জিজ্ঞেস করো না? কই, টুকির মায়ের মতো আমাকে আর চুল বেঁধে দাও না। জানো মা, আমার না রাত জেগে পড়তে খুব খারাপ লাগে। আমি না একটু ঘুমাতে পারি না। আর জানো মা, আমি না সব রান্না শিখে গেছি। হাত আর আগের মতো কাটে না, পুড়ে না। মা, ভাইয়ের না পিচ্ছি পিচ্ছি দাঁত উঠেছে, খালি কামড়াইতে আসে, বড্ড বাজি হয়েছে। ভাইকে টুকির দাদির কাছে রেখে এসেছে। মা, এখন আমি যাই, ভাইকে নিয়ে আমি পরে আসবো। টুকির দাদির কাছে ভাইকে রেখেই যাই। সে খুব আদর করে আমাদের। ভাইও থাকে। ভাই দূর থেকে আমাকে দেখে যেন
পাখির মতো উড়াল দিল কোলে আসার জন্য। মেধাবৃত্তি হিসেবে কিছু টাকা পেয়েছে, আজকে হেড স্যার দিল 3,680 টাকা। ভাইকে দোকান থেকে চিপস আর জুস কিনে দিয়েছি। আরে ভাই, ভাইরে তোর বোন এসব খায়নি, কত ভালাইয়া দিছে। আর তুই তো এসব চিনিস না। 24 ডিসেম্বর মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী, ভাইয়ের প্রথম জন্মদিন। ভাইটাও হয়তো বুঝে গেছে নতুন মা হয়ে আসা মানুষটা কখনো আমাদের মা হয়ে উঠবে না, সে শুধুই বাবার স্ত্রী। দেখতে দেখতে 1 বছর এই দিনটাতে মা হারিয়েছি, হয়েছি অনাথ। মা তুমি বলতে না, তুমি না থাকলে মানুষের অবহেলা সহ্য করতে হবে, নিত্য নতুন কাপড়, খাওয়া, বায়না থাকবে না। সত্যি মা, দেখো আমাদের ভাই বোনের কোনো বায়না নেই। কোরবানি ঈদের সময় বাড়িতে অনেক মানুষ, মাংসের গন্ধ চারিদিকে। বাড়িতে মেহমান আসায় কাজ করছিল অরি। ঈদের ছুটি সবাই এসেছে। রান্না করতে দেখে বড় ফুপু বলল, এই মেয়েরে মায়ে খাইয়ে না দিলে খায় না, আর এখন এত শুকিয়েছিস কেন? উঠ তুই, আমি রান্না করছি, তুই হাত মুখ ধুয়ে আয়, সবাই মিলে খাবো। কোথা থেকে যেন দাদি এসে ফুপুকে না করে আর অকথ্য ভাষায় গালাগালি শুরু করে। আমাদের ফুপু কাকা কেউই দাদির মুখের উপর কথা বলতো না, তাই ফুপুও কিছু বলে না, চুপচাপ বসে থাকে। 2 চোখ ছলছল করে অনেক কিছুই বলছিল। কারো কোনো কথায় কান না দিয়ে কাজ করছিলাম। কাজ প্রায় শেষের দিকে। ঠিক সে সময় ভাইয়ের চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি ভাই গাল ধরে কান্না করছে, আর আমাদের সোকল্ড মা, আমাদের বাবার স্ত্রী, সে আমার ভাইকে হাত ধরে টেনে হিঁচড়ে বের করছে। ভয়ে আমার মোনা পাখিটা চুপসে গেছে, গালটা লাল হয়ে গেছে। এই বয়সেই রুচ্চামি? হ্যাঁ, এই বয়সেই? আর তো দিন আছেই। আরে তোরা না কইছি তুই ঘরে আসবি না? বলতে বলতে দিল আরেক থাপ্পড়। ভাইকে কোলে নিয়ে চুপচাপ দাঁড়িয়েছিলাম। দোষ বলতে ছিল ছোট চাচার 3 বয়সী মেয়ের গাল ধরেছিল, আর ও ঘরে যেত কেবলমাত্র একটু টিভি দেখতে। সেদিন ভাইকে শান্ত করতে অনেক সময় লাগে, তবুও কাজ বাদ দিতে পারিনি। সবশেষে ভাইকে ঘুম পাড়িয়ে এসে দেখি খাওয়ার জন্য কিছুই নেই। কি করব? খুব ক্ষুধা পেয়েছিল। বালিশে মুখ চেপে কান্না করে জীবনের 3য়বারের মতো বুঝলাম আমরা অনাথ। রাত 1:30টায় সেদিন বাবা ঘরে দরজা নেড়ে এসে বলে গিয়েছিল যদি এই বাড়িতে থাকতে চাই তাহলে যেন ভালো হয়ে যায়। সত্যি আজও বুঝলাম না কি খারাপ ছিলাম। সকাল সকাল মায়ের কবরটা দেখে মাকে এসব বলতাম। এই কয়েকটা দিন আসতে পারিনি কিনা, মায়ের কবরটা ভেঙে গেছে। তাহলে কি মা মাটির সাথে মিশে গেছে? হুজুরকে বলে লোক দিয়ে কবরে মাটি দিয়েছি। বৃত্তির টাকা দিয়ে ভাইকে ঈদে কাপড় আর মায়ের জন্য ছোট্ট একটা মিলাদের ব্যবস্থা করিয়েছি টুকির বাবাকে দিয়ে। আজ রেজাল্ট, জানি না কি হবে। ভাই ঘুমিয়ে আছে, কোলে নিয়ে যাব স্কুলে। ইদানিং কোলে নিয়ে হাঁটতে সমস্যা হয়, তাই বলে কি ফেলে রাখা যায়? ছোট্ট ছোট্ট পা, কতক্ষণ হাঁটবে? ওই মুখপুরি, ওই ঘুমের পোলাডারে তুলস গেল। দাদি রেজাল্ট দিব, তাই তো স্কুলে যাব। তুই যাস যা, ঘুমের পোলাডারে তুললা? ওই মারানি অন্য হানে যায় মারাও, ওরেকে দেখবো। ঘুম থেকে উঠলে যে কাঁদবো, আমি আছি না, দেহুমনি, যা তুই। দাদির কথায় ভরসা করে রেখে গিয়েছিলাম। স্কুলে গিয়ে বড্ড একা লাগছিল। আমার বলতে কেউ নেই, সবার বাবা মা আসছে, কত টেনশন। আর আমি তো অনাথ। টুকি আমার হাত শক্ত করে ধরে আছে। আচ্ছা, এই মেয়ের আমাকে ধরতে ঘেন্না করে না? আমি তো আর আগের মতো নেই, কিন্তু তবুও যেন ওরাই আমার শেষ সহায়। রেজাল্ট দিল, A+ পেয়েছে। সবাই অবাক না হলেও আমি অবাক। আমি তো পড়িনি। মরিয়ম ম্যাম এসে জড়িয়ে ধরেছিল, কেন যেন খুব আপন বলে মনে হচ্ছে। কান্না ধরে রাখতে না পেরে খুব কেঁদেছিলাম। সেদিন পুরো 3 গ্রামের মানুষ হয়তো দেখেছিল ইংলিশ ম্যামের মেয়ে অরির কান্না। হেড স্যারকে টুকি সব বলে দেয়। তখন ছিল আমার আরও 1 দফা অবাক হওয়ার পালা। মায়ের পেনশন বাবদ 15 লাখ টাকা আমাদের নামে। যেহেতু ভাই ছিল না তখন, তাই আমার আর বাবার নামে। যেখানে পোস্ট অফিস থেকে প্রতি মাসে 15,000 টাকা রাফসান স্যার, মরিয়ম ম্যাম বাড়ি গিয়ে আমাদের দেখাশোনার জন্য দিয়ে আসে, অথচ আমার ভাই তার দুধের জন্য আমাকে। সবকিছু শোনার পর বাড়ি এসে দেখি আমার দাদি বাড়িতে নাই। ভাইটাকে ঘরেও নেয়নি আমাদের সৎমা। ভাই বাইরে দাঁড়িয়ে শীতের মধ্যে গাছের পাতা খুঁড়ছে। ভাইটা আমার হাঁটাও শিখে গেছে, গুটি গুটি পায়ে হাঁটছে সারা উঠানে। কাছে যাওয়ার পর দেখি ভাইয়ের হাতে লাল লাল কিছু, হাত দিতেই দেখি রক্ত। হায় গো, ও আল্লাহ গো, কে কোনে আসোস রে, আমারে বাসা। এই মাইয়া আমাগো মাইরা ফালাইল গো। ভাই 1 কেজি কালো জাম দেন তো। কি গো টুকির বাবা, আজ যে কালা মিষ্টি নাও। মাইয়া না সন্দেশ পছন্দ করে, এইগুলা ওরি মায়ের জন্য। মা আমার পুরো জেলায় প্রথম হয়েছে। আরে মাইয়াটার কথা মনে হইলে কলজাটা পুরা ছাই হয়ে যায়। খুব কষ্ট করে। যার মা নাই, বাবা থাকতেও নাই, তার কাছে আছে কে? ভাইরে একটা ধইরা পইরা আছে বাপের ঘরে, যাওয়ার তো কোনো জায়গা নেই। যেটুক পারি তাই করি। ভাই, এতিমের মাথায় হাত রাখো, আল্লাহ তোমারে দেখবো। গুটি গুটি পায়ে হাঁটছে সারা উঠোনে। অরিকে দেখে ভাই যেন পাখির মতো উড়াল দিল। আধো আধো কণ্ঠে বলল, মনু মনু, অক্কু দেখো অক্কু। ভাইয়ের হাতের দিকে তাকিয়ে দেখে রক্ত। ভালোভাবেই কেটেছে, মনে হয় অনেকক্ষণ কাঁদছে, চোখ ভেজা। মেয়ে পচা, কই গেছিলা? আমালে মারছে, দেখো অক্কু। ভেতর থেকে শক্ত হলেও কোনোদিন ভাইয়ের রক্ত দেখিনি। মনে হচ্ছিল কেউ আমার গলায় চাপ দিয়ে ধরেছে। চিৎকার করতে পারি না, না পারি শ্বাস নিতে। বাড়ির পাশেই ফার্মেসি, ভাইকে নিয়ে যাই। কাকা বলে অ্যান্টিসেপটিক ইঞ্জেকশন দিতে হবে।
ভাই এমনভাবে মুখ লুকিয়েছিল বুকে যেন সব বিপদ থেকে মুক্ত করতে পারবো, কিন্তু সে আমি কিনা। দাদির কথায় ভাইকে রেখে গিয়েছিলাম। ছি। রেজাল্টের পর টুকি আমার সাথেই ছিল। বাড়ি আসতে আসতে ভাই ঘুমিয়ে যায়। দাদু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা খুব খুশি হয়েছে তোমার রেজাল্ট শুনে না। দাদু ভাইরে একটা ঝাড়া দেন না, মনে হয়তো ভয় পাইছে। তাই তো তোমার ডিম্মা কইল বই নে বাইরে রেখা কোথাও যায়ও না, ওরে বুকে বুকে রাখো। তোমার মায়ে আজকা নাকি ঘুমের পোলারে উঠছে, তারে গাছের লগে বাইন্দা রাখছে যাতে কোনো হানে না যায়। ডরাই বই তো মা, দাও আমার কোলে দাও। টুকি এখানে বসবি, আর কোথাও যাবি না। বাইকে কোলে নিয়ে এখানে থাক। ওরি কি করবি, হয় মারবো না হয় মরবো। আজ অনেকদিন পর মায়ের ঘরে। এই ঘরটা মা কতই না শখ করে সাজিয়েছিল। মায়ের ছবিটা শোকেশের একপাশে রাখা, ধুলো জমে গেছে। কতই না চেয়েছি, দেয়নি। মা তোমার খুব কষ্ট হয়েছে না? মা জানো আমি, বাবার স্ত্রী আমাদের সোকল্ড মা ঘুমিয়েছিল, জেগেছে। কোনো সুযোগ না দিয়ে চুলের মুঠিতে ধরে ঘর থেকে টেনে হিচড়ে বের করেছি, ঠিক তেমনভাবে যেভাবে আমার মোনা আমার ভাইকে বের করেছে। ঘুম থেকে উঠেই সে এতটা প্রকট ছিল না যে বাধা দিবে। ঘর থেকে বের করে দিয়ে টুকিকে বলি ঘরে আয়, গ্রিল লাগিয়ে দিই। এরপর শুরু হয় তার চিৎকার, দাদির চিৎকার। তাদের ভাষ্যমতে আমি তাদেরকে মেরেছি, বাবার স্ত্রী বলে তার পেটের বাচ্চাকে মারতে চাইছি, আরও কত কি। আশেপাশে বাড়ির মানুষজন সব জড়ো হয়। সবাইকে গিয়ে গিয়ে আমার দাদি বলে আমি নাকি মেরেছি। সে সময় টুকির বাবা আসে, সব বুঝতে পেরে টুকির মাকে খবর দেয়। সাথে সাথে ছোট কাকা আসে। কাকা এসে মাথায় হাত রাখে আর বলে, মা তোর এটা আরো আগে করা উচিত ছিল, অনেক সহ্য করছিস, আর না। দাদি বাধা দিতে আসলে বলে, মা আজ আর না, খুব কষ্ট দিছেন, আর না। খালি ছোট চাচি ওদেরকে বোঝা মনে করে, তাই আমি ওদের নিতে পারি না, নইলে কবেই নিয়ে নিতাম। ঘর থেকে সৎ মায়ের সব, বাবার সব বের করে দিয়েছি। সে ব্যবসার কাজে বাইরে। টুকির মা রাতে গেল না। রাতে কাকা খাবার কিনে দিয়ে গেল। ভাইকে বুকে জড়িয়ে কম্বল পেঁচিয়ে সারা রাত বসেছিলাম, শুধুমাত্র রাত পোহানোর অপেক্ষায়। সারা রাত ভাই জ্বরে খুব কষ্ট করেছে। সকালে খাইয়ে দিয়ে ছোট কাকার সাথে বেরিয়েছি। দাদি ওরা বাড়ি নেই। বাইক এসে দোতলা একটা বাড়ির সামনে দাঁড়ালো। কাকার ইশারায় বাড়ির ভেতরে গেলাম। মোটামুটি সবাই বাড়ির উঠোনে, বেশ ধনী মুসলিম সংস্কৃতির বাড়ি। আমাকে দেখে সামনের লোকজন মনে হয় কিছুটা ভয় পেয়েছে। বয়স্ক দাড়িওয়ালা লোক হাতের থেকে চায়ের কাপ নামিয়ে চশমা চোখে তাকিয়ে আছে ওরি আর ভাইয়ের দিকে। মা মারা গেছে আজ 1 বছর 8 দিন। ভাইয়ের বয়সটাও তাই। আমরা যে শুধু মাকে হারিয়েছি তা নয়, আমাদের বাবাও আমাদের নেই। 2 মাস পর বাবা বিয়ে করে। মনে হয়েছিল হয়তো ভাই আমার কষ্ট কমবে, কিন্তু মা মাই হয়, আমাদের কেউ কাছে টেনে নেয়নি। নিবেই বা কেন, আমরা তো শুধুই বোঝা। মা মারা যাওয়ার আগের দিন দুপুরবেলা ভাত খাইয়ে দিয়েছিল। কত বায়না ছিল আমার, কিন্তু রাত পোহাতে মাকে হারিয়েছি, ভাই পেয়েছি। যখন ভাই মায়ের বুকের দুধের জন্য কান্না করত, ওর মুখে চিনি পানি দিয়েছি। বৃত্তির সামান্য টাকা দিয়ে মায়ের মৃত্যুবার্ষিকীতে মিলাদ পড়িয়েছি। বৃষ্টির রাতে যখন কারেন্ট থাকতো না, ভাইকে আগলে ধরে থেকেছি। দুধ না থাকলে ভাইকে ভাতের ফ্যান খাইয়ে ঘুম পাড়িয়েছি। সবাই যখন ছুটিতে নানু বাড়ি বেড়াতে যেত, মায়ের কাছে বায়না করতাম, মা আমিও যাব। কখনো ধমক দিত, কখনো দীর্ঘশ্বাস। মাঝে মাঝে দেখতাম রাতে কাঁদছে। জিজ্ঞেস করলে বলতো, জানি সরি, আজ আমার বাবার জন্মদিন। মা বাবাকে ভালোবেসে ঘর ছেড়েছিল। আপনারা জাননি, মা আসেনি, মা আর কখনো আসবে না। চশমা চোখে তাকিয়ে আছে বয়স্ক লোকটি। অরির খুব কান্না পাচ্ছে, ভাইকে শক্ত করে ধরে আছে। মাকে নাকি অভিশাপ দিয়েছিলেন, মা কখনো সুখী হতে পারবে না, অপঘাতে মারা যাবে। কেন কেন আপনারা অভিশাপ দিয়েছিলেন? আপনারা কি জানেন না মা বাবার দোয়া অভিশাপ আল্লাহ খুব দ্রুত কবুল করে? কেন আমাদের ক্ষতি করলেন? মা ছাড়া বেঁচে থাকা কত কঠিন আপনারা জানেন? সৎমা কখনো মা হয় না, তারা শুধু বাবার স্ত্রী। স্বামীকে গ্রহণ করে, স্বামীর সন্তানকে না। মানুষের তাচ্ছিল্য সহ্য করতে করতে আমরা আজ নিরুপায়। সৎমা 1 বছরের বাচ্চাকে কষ্ট দিতেও ভাবে না, কারণ আমরা তার সতীনের সন্তান। কিন্তু আমাদের তো মা দরকার ছিল। আমি জানি না আপনারা কে আমার কি লাগেন, শুধু বলবো আমার মাকে ক্ষমা করে দিয়েন। আমাদের কেউ, যার মা নেই বাবা থেকেও নেই, তারা তো অনাথ। আমরা সত্যি এতিম। আমরা এখানে থাকতে আসিনি, কারণ জানি আমরা বোঝা। বাবার কাছে বোঝা, মরে যেতাম যদি ভাই না থাকতো। কারো হাতের স্পর্শ মাথায় অনুভব করে অরি। জানে না কে এসে। আমি তোমার নানু হই বলেই সে জড়িয়ে ধরে। খুব কান্না করতে থাকে ভদ্রমহিলা। ভাই তখন ঘুম থেকে উঠে গেছে, বোনের ওড়নার এক পাশ মুখে দিয়ে আছে। ইশারায় বোনকে বুঝাচ্ছে ক্ষুধা লেগেছে। ব্যাগের থেকে জুস দিল অরি। বাড়ির আর কেউ ওদের সাথে কথা অবধিও গেল না। সবাই যার যার মতো চলে গেল। অরি আশা করে এসেছিল এরা হয়তো এদেরকে কাছে টেনে নেবে, কিন্তু কথায় আছে না, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। বাড়ি ফেরার পথে হেড স্যারের সাথে দেখা। সবকিছু বলার পর উনি বললেন, কাল থাকবেন উনি সালিশে। ভয় নেই, ওনারা আছেন তো। এত ভালো রেজাল্ট করেছিস মা, তুই তো আমাদের সবার দায়িত্ব। প্রয়োজনে পুলিশকে খবর দেব, কিন্তু আর তোকে সহ্য করতে হবে না। ভাই, ও ভাই, ভাই, ও মোনা ভাই, ডিস্টার্ব করো না। তালে চাপায়। চাপায় মানে? চাপায় চাপায়। তুমি আমার চাপায় চাপায় মারবা? গায়ে আয়, মানে গাল লাল হবে।
ভাইয়ের কথা শুনে ওরি হাসতে হাসতে বাড়িতে যায়। ভাই জানে এরা একে অপরের বেঁচে থাকার শেষ সম্বল। আজ সে একা একা কবরস্থানের ভেতরে গিয়ে মায়ের কবর স্পর্শ করেছে। আজ সে প্রথম মাকে স্পর্শ করেছে। অরি যে অনেকদিন যাবৎ অপেক্ষা করেছিল এই দিনের, আজ সেই দিন। বাড়িতে অনেক মানুষ, সবাই তার বাবার শ্বশুর বাড়ির লোকজন। ওরির সেদিকে ভ্রুক্ষেপ নেই। তালা খুলে ঘরের ভেতর দিয়ে গ্রিলে লাগিয়ে দিল। পরদিন সকালে, আল্লাহ গো, তাই তো বলি, এই মেয়ে এত সাহস কই থেকে পেয়েছে? ছি ছি ছি, আল্লাহ বাঁচাইছে। কে কোথায় আসো গো, দেখা যাও দেখা যাও। কে জানতো রাত পোহালেই অরির জন্য অপেক্ষা করছে সব থেকে বড় অভিশপ্ত সকাল। সকাল সকাল বাইরে চিল্লাচিল্লিতে ঘুম ভাঙে অরির। শাল জড়িয়ে বাইরে বের হয়ে দেখে মসজিদের ইমাম সাহেব সহ আর অনেকে। আজ তাদের সালিশ বসার কথা, কিন্তু এত সকালে? এ মাইয়ার নসম গসম আগে থেকে বালানা, এই কারণে হগল সময় কামে রাহি। আর আন্নেরা কন আমি নাকি আমার নাতি নাতনিরে কষ্ট দেই, মা মোরা মাইয়া দিয়া কাম করাই। আপনি গো যা কয় তাই বিশ্বাস করেন। এখন দেখেন, নিজের চোখে দেখেন। আগেও কয়দিন দেখছি, কিন্তু ঠাওর করবার পারি নাই। আজকা হাতে নাতে ধরছি। আবি একটা মাইয়ার ঘর থেকে ভোর সকালে বেডা সওয়াল বাইর হওয়ার মানে বুঝেন তো আপনারা? বাকিটা এখন কি করবেন দেখেন। যৌবনে এত কুরকুরাই রে তোর মুখপুরি, কইলেই পারতি বিয়া দিয়ে দিতাম। খারাপ মাইয়া গোনাগাল, ঘরে পোলা মানুষ আনছস কে? মায়েরে তো খাইছস, বাপেরে তো বাচ্চা থাকতে মাইরা দিলি রে। অরির সাথে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। শুধু বুঝতে পারলো তার ওপর অনেক বড় বদনাম লেগে গেল। মুচকি হাসলেও নীলুফার বেগম, অরির সৎমা। শেষ অবধি তার চালটা কাজে লেগে গেল। 3 দিনের মেয়ে, সে নাকি আমার উপর দিয়ে যাবে, এখন সারা জীবন রিক্সাওয়ালার বউ হয়ে থাকবে। এমন চাল দিয়েছি না, উঠতে পারবি না। 5,000 টাকা গেছে, তাতে কি আপত্ত বিদায় হবে? কাজ তেমন কিছুই হলো না। শুধু অভিনয় করতে হবে যে অরির ঘর থেকে ভরে বেরিয়েছে আর অরির সাথে সারা রাত ছিল। এর জন্য 5,000 টাকা আর এত সুন্দরী বউ পাবে। এ আর কম কিসে? ঘরের ভেতর ভাই কাঁদছে। অরির মনে হচ্ছে ঘরে গিয়ে গলায় দড়ি দিতে। ছি, এত খারাপ মানুষ কিভাবে হয়? কি দোষ ছিল তার? ভাইকে সে মেরে ফেলবে আর নিজেও মরে যাবে। হয়তো দাফন কাফন হবে না তাদের, তবে কি মুক্তি তো পাবো। এই অনেক বড়। এ সমাজে মা ছাড়া সন্তানের যে কি সুখ সে খুব অনুভব করছে। ঘরের ভেতরে যেতে চাওয়াতে নীলুফার বেগম হাত ধরে টেনে এনে দুয়ারে ধাক্কা দিয়ে ফেলে। অরির বাবা এসেছে। অরি উঠতে দাঁড়াতে দাঁড়াতেই সে অনেক জোরে একটা থাপ্পড় মারে। কান দিয়ে রক্ত এসে গেছে। অরির হঠাৎ করেই 5 বছর আগের কথা মনে হলো। সেদিন অরির কানে ফুটো করার কথা। তার বাবা সারা সকাল কিচ্ছু খায়নি। যখন সময় এলো এলাকায় ছিল না সে, কারণ মেয়ে কান্না করবে। আর আজ সবাইকে অবাক করে দিয়ে অরির ভাইকে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো টুকির দাদি আর ইমাম সাহেবের স্ত্রী। তাদের দেখে ভূত দেখার মতো চমকে উঠল নীলুফার বেগম আর অরির দাদি। ও কলির মা, আল্লাহরে ডরাইস, বুঝছস? এক পাও তো কব্বরে যায় রইছে। ক্যান্সারি ডারে এত বড় মিথ্যা বদনাম দিলি। কাল রাতে একবার আইবার চাইলাম না, কইলাম থাকবো নি দরজা দিয়া, কিন্তু টুকির বাপে কইল যে এতিম পোলা পান কেউ নাই, কোনো বিপদ আপদ হইলে কেউ দেখার নাই, তাই ইমামের বউ নিয়ে রাইতে আমি আইছি। কে জানতো যদি না আইতাম তাইলে আইজ শরীর কপালটা পুড়তো। ওরই ভাইকে কোলে নেয়। ভাই রক্ত দেখে ফু দিতে দিতে বলে, সাইডা যাবে, কান্না করো না। সকাল 9টার সময় বিচার বসে। আজকের কাহিনী কারো অজানা না, তবুও যেন অন্যরা পিছু হয় না। অরির সৎমা আজ যেভাবেই হোক এই রিক্সাওয়ালার সাথে বিয়ে দেবেই। ভাইকে কোলে নিয়ে বাড়ির কাঁঠাল গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে অরি। কি বলবে সে? কে আছে তার? তাই বারবার চোখের পানি মুছে দিচ্ছে। ঠিক সে সময় বাড়িতে এলো কয়েকজন মানুষ। এরা কেউ না, অরির নানু বাড়ির মানুষ। তারা আসার পর বিচারের ধারা পাল্টে গেল। অরির মামা এসে যখন ছেলেটাকে শক্ত করে জিজ্ঞাসা করলো, তখন সে সব সত্যি বলে দেয়। একসময় বিচারে অরি বলে তার কিছু চাই না, শুধু মায়ের ঘর, মায়ের জিনিস চাই। সৎমা বলে, আমার স্বামী স্ত্রীর জিনিসে আমাদের কি অধিকার নেই? কিন্তু বিচারের শেষটা অরির হয়। নানা চায় অরিকে নিয়ে যেতে, কিন্তু অরি যায় না, কারণ সে চায় না বোঝা হয়ে থাকতে। সেদিনের সূর্য নিয়ে ডুবেছিল অরির সব কষ্ট। দেখতে দেখতে কাটতে থাকে সময়। ভাইকে নিয়ে লেখাপড়া একজন স্টুডেন্ট পড়িয়ে মায়ের টাকাতে ভালোই চলছিল। সেদিন ছিল ভাইকে স্কুলে ভর্তির দিন। স্কুলে গিয়ে নাম লেখানোর সময় মনে হলো ভাইয়ের নাম কি। ভাইয়ের নাম তো রাখিনি, সবাই তো ভাই বলেই ডাকে। তখন মায়ের নামেই নাম রাখলাম আয়াত। আমার বেঁচে থাকার শেষ সম্বল। একদিন সবাই জানতো অরির ভাই বলে, আজ জানে আয়াতের বোন। বাসরাতে কোণে বেশে বসে থাকা মেয়েটি খুব সহজে বলে দিল, কে বলবে এই মেয়ে এত সহ্য করেছে? তবে আমাকে কেন বিয়ে করলেন অরি? কারণ আমি চাইনি আমার মতো এক মেয়েকে যুদ্ধ করতে হোক। আমি চাই না বেলা আমার মতো এই নিষ্ঠুর সমাজের শিকার হোক। 12 বছরের অরি যদি আয়াতকে বুকে জড়িয়ে বাঁচতে পারে, তবে 24 বছরের অরি কেন 6 মাসের বেলাকে বুকে নিতে পারবে না? শাওন মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। সে হয়তো মনে প্রাণে বিশ্বাস করে নিচ্ছে যে তার মেয়ে সত্যিই মা পেল। অরি নিজেকে বেলার মা হিসেবেই গড়ে নেবে। বেলা অরিকে নিজের মা বলবে, বাবার স্ত্রী নয়।